বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে গটগট পায়ে নিজের রুমে চলে যায় বারিশ। বেশ অস্থির হয়ে আছে তার রূপজানকে দেখার জন্য। ভীষণ দেরি হয়ে গিয়েছে আজকে। একটা খুব জরুরি মিটিং ছিল, যার কারণে ফিরতে অনেক বেশি সময় লেগে গিয়েছে। দু একবার শুধু বাড়ির সিসিটিভি ফুটেজে ল্যাপটপ স্ক্রিনে রূপকে দেখেছিল নিজেদের রুমে মন খারাপ করে একা একা বসে আছে। নিশ্চয়ই বেশ বিরক্ত হচ্ছে সে। বারিশ জ্যাকেটটি খুলে বিছানার উপর রেখে আশেপাশে রূপকে খুঁজতে লাগলো। রুমের কোথাও রূপকে দেখতে না পেয়ে নিমিষে ভুরুজোড়া কুঁচকে এলো। সারা রুমে, রুফটপ, ওয়াশরুমে কোথাও রূপকে না পেয়ে মেজাজ বিগড়ে যায় তার। মাথা নিচু করে কিছুক্ষণ ভুরুতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করে, তারপর বড় বড় পা ফেলে রিনির রুমের দিকে পা বাড়ালো। হালকা চাপানো দরজাটাকে ঠেলে রিনির রুমে প্রবেশ করতেই ভুরু কুঁচকে চোখ দুটো ছোট ছোট হয়ে আসে তার। সম্পূর্ণ রুমের নাজেহাল অবস্থা। কোনো জিনিসপত্র জায়গা মতো নেই, বরং এলোমেলোভাবে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেডশিট, কুশন, পুতুল সহ বিভিন্ন জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে রুমের ভিতর বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছে। চোখ মুখ কুঁচকে দাঁতে দাঁত চেপে সামনের দিকে এগিয়ে গেল বারিশ। ক্ষিপ্ত দৃষ্টিতে বিছানার দিকে তাকাতেই নিমেষে সকল ক্ষিপ্ততা, ক্লান্তি ভাব দূর হয়ে চোখ মুখে ফুটে উঠল একরাশ ভালো লাগা, মুগ্ধতা। মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল বিছানায় ঘুমিয়ে থাকা ঘুমন্ত সাদা পরীটার দিকে। মুখে মৃদু হাসি রেখে ফুটিয়ে আনমনে ধীরে ধীরে বিছানার দিকে পা বাড়ালো। হঠাৎ পায়ে কিছু বিত্তে বিরক্ত হয়ে তাকিয়ে দেখল সম্পূর্ণ ফ্লোরে চিপস আর চিপসের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। বারিশ এইবার প্রচণ্ড বিরক্ত। তার বুঝতে বাকি নেই এগুলো সব রূপের কার্যক্রম। ফ্লোরে হাঁটু গেড়ে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপের দিকে। খুব আবেদনময় লাগছে তার ঘুমন্ত পরীকে। আলতো হাতে কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে কপালে আলতো চুমু খেয়ে এক হাতের ওপর ভর দিয়ে তাকিয়ে রইল। রূপ বিছানায় এলোমেলো হয়ে ঠোঁট উল্টিয়ে ঘুমিয়ে আছে। মুখে এখনও চিপসের গুঁড়োগুলো লেগে রয়েছে। বারিশ হালকা হেসে আলতো হাতে পরিষ্কার করে দিল। রূপের পা জড়িয়ে রিনি নাক ডেকে ঘুমাচ্ছে। ঘড়িতে এখন 6টা বাজে। সন্ধ্যায় এই অবেলায় ঘুমানোর কারণে বেশ বকা খেতে হতো এখন রিনিকে। রিনির হাত থেকে রূপের পা ছাড়িয়ে সোজা করে শুয়ে দিয়ে রূপকে কোলে তুলে নিয়ে নিজেদের রুমের দিকে পা বাড়ালো বারিশ। ঘুম থেকে উঠে নিজেকে নিজেদের রুমে দেখে বেশ অবাক হলো রূপ। মাথা চুলকিয়ে মনে মনে বলতে লাগলো সে তো রিনির রুমে ছিল, একসাথে দুজন বেশ জমি আড্ডা দিচ্ছিল। আড্ডা বললে ভুল হবে, বারিশ বাড়িতে নেই, সেই খুশিতে পার্টি দিচ্ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিল মনে নেই। আর ঘুম ভাঙতে এখন নিজেকে নিজেদের রুমে আবিষ্কার করলো। সামনের দিকে তাকাতেই দেখতে পেল বারিশ সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। রূপ সেদিক ভুরু কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মানে জনাবের এতক্ষণে ইম্পর্ট্যান্ট কাজ শেষ হয়েছে। কিন্তু দেখো বাড়ি ফিরতে আবার কাজ নিয়ে বসে পড়েছেন। একদম ডেশিং লুক নিয়ে এক মনে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছে। আশেপাশে যে বউ আছেন সেই খেয়াল কি আছে? বিরক্ত হয়ে নাক ফোলালো রূপ। বিড়বিড় করে বলতে লাগলো, কানা পণ্ডিত একটা। ছোটবেলা থেকে বারিশ পড়া কিংবা ল্যাপটপে কাজ করার সময় চোখে গ্লাস ব্যবহার করত। চোখে কাঁচের ফ্রেম ব্যবহার করলে বেশ সুন্দর লাগে তাকে। তার যথেষ্ট কারণ আছে। এর মধ্যে বারিশ খুব ইন্টেলিজেন্ট ছেলে, তাই রূপ তাকে একবার ব্যঙ্গ করে কানা পণ্ডিত বলেছিল। ব্যাস হয়েছিল। বারিশ রূপের 2 হাতে নিজের দাঁত বসিয়ে দিয়েছিল। এখনও বারিশের চোখে কাঁচের ফ্রেম লাগিয়েছে। দেখতে বরাবরের মতো চমৎকার লাগছে, কিন্তু ছোটবেলার কথা মনে পড়তে মুখটা নিমিষে ছোট হয়ে গিয়েছে রূপের। এমন করে লুকিয়ে না তাকিয়ে সোজাসুজি তাকাতেই পারো। বিকজ আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। আমাকে সবভাবে দেখার রাইট তোমার রয়েছে। ল্যাপটপ স্ক্রিনে চোখ রেখে শান্ত গলায় বলতে লাগলো। বারিশের কথা শুনে রূপ কিছুটা কেঁপে উঠল। অবাক হয়ে তাকিয়ে রইল বারিশের দিকে। সে কি করে জানলো যে রূপ তার দিকে তাকিয়ে রয়েছে? সে তো তার দিকে তাকায়নি। বারিশ পুনরায় কাজ করতে করতে বলল, এত ভেবে কাজ নেই, তোমার ছোট মাথায় কিছুই ঢুকবে না, এখানে এসো। আপনি কি করে বুঝলেন আমি কিছু ভাবছি? অবাক হয়ে বারিশ মৃদু হেসে রূপের দিকে তাকিয়ে চোখ রেখে বলল, তোমার সম্পূর্ণ তুমিটার ওপর পিএইচডি করা হয়ে গিয়েছে। আমি যতটা তোমাকে জানি ততটুকু তোমার নিজেরও জানা নেই। অদ্ভুত হেসে। হ্যাঁ,
অবাক হয়ে বারিশের দিকে তাকিয়ে রইল। বারিশ সোজা হয়ে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে রূপের কাছে এসে তাকে কোলে উঠিয়ে ধপ করে সোফায় গিয়ে বসে পড়ল। কি করছেন, ছাড়ুন, ছটফটানি করতে করতে বলল রূপ। বারিশ চুলে মুখ গুজে কিছুটা ধমকে বলল, স্টপ রূপজান, একদম লাফালাফি করবে না, তাহলে খারাপ হবে। চুপচাপ বসে থাকো। রূপ আর লাফালাফি না করে চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ কোনো কথা না বলে বসে থাকতে থাকতে রূপ বিরক্ত, কিছু বলতে পারছে না, উঠতেও পারছে না। বারিশ এক মনে তার চুলে মুখ গুজে রয়েছে। রূপ কিছু বলার জন্য নড়েচড়ে উঠতে বারিশ শান্ত গলায় বলল, উফ মেরিজান, একটু রিল্যাক্স হতে দাও তো। রোম্যান্স টাইমে একদম ডিস্টার্ব করবে না, তাহলে পানিশমেন্ট পেতে হবে। আজকে সারাদিন ঠিকভাবে তোমাকে পাইনি, তাই এখন নো নড়াচড়া। সারাদিন কোথায়, মাত্রই তো 5 ঘন্টা। অবাক হয়ে বলল রূপ। রূপের কথা শুনে বারিশ আরও শক্ত করে চেপে ধরল, নাক দিয়ে ঘষে শান্ত গলায় বলল, তোমার থেকে 5 সেকেন্ড দূরে থাকতে পারি না, সেখানে 5 ঘন্টা অনেক। রূপকে পেছন থেকে সামনে ঘুরিয়ে কোমরে আলতো চাপ দিয়ে শক্ত গলায় বলল, আমি না থাকাতেই খুব তো পার্টি হচ্ছিল, তাই না সুইটহার্ট? বাঁকা হেসে রূপের কোমরে আরও শক্ত করে চেপে ধরল সে। রূপ ভয়ে শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় মেকি হেসে হাত নেড়ে বলতে লাগলো, কই না তো, আমি তো সারাদিন ঘুমিয়েছিলাম, ট্রাস্ট মি। উফ জান, মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না। আর তুমি কি ভুলে যাচ্ছ, তোমার প্রতি সেকেন্ডের আপডেট আমার কাছে আছে। আমি দূরে থাকলেও তুমি আমার চোখের সামনেই থাকো, ভুলে যাচ্ছ? শয়তানি হাসি দিয়ে রূপের হাতে টুপ করে কামড় বসিয়ে দিল। আহ, আমার লাগছে, ছাড়ুন, আর দুষ্টুমি করব না, সত্যি বলছি। কি যেন বলছিলে? রাক্ষস, যমরাজ, জলহস্তি, বিলেতি সাদাভূত, কোলবালিশ, আর কি আমি? রেগে আর শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। রূপ বেচারি এবার কেঁদে দিবে, চোখ দুটো টলটল করছে পানিতে। বারিশ বাঁকা হেসে বলল, এইভাবে ইনোসেন্ট ফেস করে কিছু হবে না রূপজান, এখন তোমাকে তো শাস্তি পেতে হবে, সো গো ফাস্ট। কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। রূপ লাফালাফি করতে করতে বলল, না 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 প্লিজ, আর জীবনে কোলবালিশ বলবো না। শুধু কোলবালিশ কেন, আর কোনো নামে বিকৃতি করব না, প্লিজ এবার মাফ করে দিন। বারিশ রূপের কথায় ডোন্ট কেয়ার করে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলো। রূপ এইবার হাত পা সরাসরি করতে লাগলো, চিৎকার করে বলল, প্লিজ মিস্টার কোলবালিশ। বারিশ থেমে রাগী দৃষ্টিতে তাকালো। রূপ তোতলিয়ে বলতে লাগলো, না মানে মিস্টার এংরি বার্ড, প্লিজ এইবারের মতো মাফ করে দিন, আর কখনো আপনাকে পচা নামে ডাকবো না। আজ থেকে আপনাকে আমি এংরি বার্ড বলে ডাকবো, ঠিক আছে? এবার তো ছেড়ে দিন। কাঁদো কাঁদো গলায় কথাটা বলল। বারিশ ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজে রূপের 2 হাত বিছানায় চেপে ধরে আধশোয়া হয়ে রূপের দিকে তাকিয়ে রইল। বারিশের তাকানো দেখে রূপের গলা শুকিয়ে গিয়েছে, ভয়ে কিছু বলতে পারছে না। চোখ মুখ খিঁচে তোতলিয়ে বলতে লাগলো, আর কোনো নামে ডাকবো না, প্লিজ ছেড়ে দিন, প্লিজ কামড়াবেন না প্লিজ, অনুরোধের সুরে কথাটা বলল রূপ। বারিশ বাঁকা হেসে রূপকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে টুপ করে বেশ জোরে গলায় কামড় বসিয়ে দিল। কামড় দিয়ে রূপের দিকে তাকিয়ে রইল। রূপ ছটফট করতে লাগলো ব্যথায়। চোখ দিয়ে পানি চলে আসতে বারিশ ছেড়ে দিল। ঠোঁট দিয়ে আলতো করে পানি শুষে নিল। রূপকে নিয়ে উল্টো হয়ে শুয়ে নিজের বুকের ওপর রূপকে শুয়ে দিয়ে বলল, পরবর্তীতে যেন আজকের শাস্তিটা মনে থাকে, ঠিক আছে? মাথা নাড়িয়ে জবাব দিল রূপ। বারিশ পুনরায় বলতে লাগলো, আগামীকাল সকালে তৈরি থাকবে, তোমাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হবে। বারিশের কথা শুনে চট করে বুক থেকে মাথা তুলে বারিশের দিকে তাকালো রূপ। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কথাটি তার পছন্দ হয়নি। রূপ চোখ মুখ করুণ করে কিছু বলতে নিলে, নো মোর ওয়ার্ডস, কোনো অজুহাত নয় রূপজান, তোমাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে, সেটা তোমার ভালো না লাগলেও, গট ইট? রূপ আর ভয় কিছু বলেনি। দেখা যাবে কিছু বললে এই ছেলে যা সাংঘাতিক, পুনরায় কামড়িয়ে দেবে। মনে মনে আবারও পড়াশোনার ঝামেলা পোহাতে হবে ভেবে মুখটা কাঁদো কাঁদো হয়ে গিয়েছে তার। বেচারি বিড়াল ছানার মতো আশপাশ করছে। মনে মনে বারিশকে শখানেক বকা শুনিয়ে দিতে ইচ্ছে করছে। মনে মনে পড়াশোনার থেকে বাঁচার ফন্দি করতে লাগলো। সে জানে বারিশ যা বলে সেটাই শেষ, কিন্তু তার চেষ্টা করতে ক্ষতি কি? এক কথায় সে আর পড়াশোনা নামক ঝামেলা পোহাতে হবে না। এক কথায় সে আর পড়াশোনা নামক ঝামেলা পোহাতে চায় না।
মৃদু বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা কাচের বিশাল থাই স্পর্শ করতে এক অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি হয়। ধীরে ধীরে ক্ষুদ্র বৃষ্টি কণাগুলো বিশাল আকার ধারণ করে, তা এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সেদিকে একমনে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রূপ। বৃষ্টি তার বরাবরের মতো ভালো লাগে। এই অচেনা শহরে হঠাৎ বৃষ্টি বেশ ভাবাচ্ছে তাকে। নিশ্চয়ই শীতের শুরু, তাই তো শীতের আগমন উপলক্ষে এক পশলা বৃষ্টির দেখা। এতক্ষণ হট চকলেটের মগে ঠোঁট ভিজিয়ে আনমনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল রূপ। হঠাৎ একজোড়া হাত তাকে আঁকড়ে ধরতে চমকে সিটিয়ে যায়। ছুটোছুটি করতে নিলে এক শীতল কণ্ঠ কানে ভেসে আসে। ইটস মিস্টার রূপজান, এত ভয় কেন পাচ্ছ? আমি ছাড়া তোমাকে জড়িয়ে ধরার আর কারো সাহস নেই। বারিশের কণ্ঠ পেতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। বারিশ জড়িয়ে ধরে রূপের দৃষ্টির সাথে দৃষ্টি মিলিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ উসখুস করে চোখ বুজে ঠোঁট কামড়ে নিজেকে নিজের মনের মাঝে সাহস জোগাতে লাগলো কিছু বলার জন্য রূপ। বারিশ বাইরের দৃশ্যের দিকে মনোনিবেশ করে গম্ভীর গলায় বলল, এইভাবে আমার সম্পত্তির ওপর অত্যাচার করবে না, তাহলে কিন্তু তোমার অবস্থা বেশ খারাপ হয়ে যাবে। বারিশের কথা শুনে রূপ চট করে ঠোঁট কামড়ানো ছেড়ে দিয়ে অবাক চোখ করে আট চোখে বারিশকে দেখে নিল। বারিশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। কি অদ্ভুত সে দৃষ্টি! রূপ চোখ সরিয়ে বাহিরের দিকে তাকিয়ে মিনমিন করে বলতে লাগলো, আহা, আমার কিছু কথা ছিল আপনার সাথে। জান, আমি তো সবসময় তোমার কথা শুনতে চাই। বারিশ মৃদু হেসে জবাব দিল। রূপ একবার চোখ বন্ধ করে পুনরায় খুলে কোনো রকম ভনিতা না করে বলে উঠল, আমি আর পড়াশোনা করতে চাই না। অনেক পড়াশোনা করেছি, আর করব না। ইভেন্ট আর কখনো পড়াশোনার ধারের কাছেও যেতে চাই না, ব্যাস। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল রূপ। ঘাড় ঘুরিয়ে বারিশের দিকে তাকাতেই মুখটা ছোট হয়ে গেল। বারিশকে দেখে বেশ বুঝতে পেরেছে কথাগুলো তার পছন্দ হয়নি। রূপ পুনরায় বলতে লাগলো, প্লিজ, আমি আর পড়াশোনা করতে চাই না। আমার একদম পড়তে ভালো লাগে না। কত কষ্ট করে এতটুকু পড়েছি, আর নয়, আমি আর পড়তে পারবো না। আপনি প্লিজ আমাকে দয়া করে আগামীকাল অ্যাডমিশন করাবেন না? করুণ স্বরে কথাগুলো বলল রূপ। রূপের কথা শুনে বারিশ রূপকে নিজের দিকে ঠিকঠাকভাবে ঘুরিয়ে শক্ত গলায় বলল, আমি তোমার পারমিশন চাইনি। তোমাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে, এটা আমার লাস্ট কথা। আর কোনো কথা হবে না। না, আমি বলছি তো, আর পড়াশোনা করব না। আপনি জোর কেন করছেন? এত পড়াশোনা করে কি হবে? বিয়ে হয়ে গিয়েছে, এখন মনোযোগ দিয়ে সংসার করতে হবে। এসব পড়াশোনা করার আমার একদম সময় নেই। আপনার ইচ্ছে করলে আপনি পুনরায় ভর্তি হতে পারেন, আমার কোনো সমস্যা নেই। চটপট ছন্নছাড়াভাবে কথাগুলো বলে থামল রূপ। চোখ তুলে বারিশের দিকে তাকাতেই দেখতে পেল সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। নিশ্চয়ই রেগে গিয়েছে এমন খাপছাড়া কথা শুনে। এখন রাগকে প্রাধান্য দিলে চলবে না। সাহস জুগিয়ে নিজের পড়াশোনা না করার মিশন জারি রাখতে হবে। রূপ পুনরায় বলতে লাগলো, দেখুন, আমার মোটেও পড়তে ভালো লাগে না। আর দাদি বলেছে বিয়ে হয়ে গেলে মানুষ বড় হয়ে যায়, তখন তাদের আর পড়াশোনা করতে হয় না, তখন তারা সংসারে মনোনিবেশ করে। আমারও বিয়ে হয়ে গিয়েছে, সো আমিও বড়। এখন কি আর বাচ্চাদের মতো পড়াশোনা মানায়? রূপের ভাবলেশহীন অদ্ভুত কথা শুনে বারিশ চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। ধমকে গম্ভীর গলায় বলল, গালটা লাল করতে ইচ্ছে না হলে এসব আজগুবি কথা বলা বন্ধ করবে? এসব ফালতু লজিক কোথার থেকে আসে তোমার মাথায়? আর কি বলেছিলে, বড় হয়ে গিয়েছ? ভ্রু কুচকে ভালো করে পা থেকে মাথা পর্যন্ত স্ক্রল করতে লাগলো। বারিশের এমন তাকানো দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে রূপের। বেশ সাহস দেখালো, ভেতরে ভয় ফেটে যাচ্ছে সে। বারিশ রূপের দিকে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে বাঁকা হেসে বলল, কোথায় বড় হয়ে গিয়েছ? আমার কাছে তো তোমাকে সব অ্যাঙ্গেলে বাচ্চা মনে হয়। বারিশের এমন খাপছাড়া কথা, ঠোঁটের কোণে লেগে থাকা দুষ্টু হাসি দেখে রূপ বুঝতে পারছে এই নির্লজ্জ ছেলে তাকে নিজের কথার জালে ফাঁসাচ্ছে। রূপ নড়েচড়ে আশপাশ হয়ে পুনরায় সাহস যুগে বলতে লাগলো, দেখুন, আমি কিন্তু আর পড়ব না, আর ভার্সিটিতেও ভর্তি হব না। বারিশ রূপের কোমর জড়িয়ে নিজের সাথে শক্ত করে মিশিয়ে নিল। রূপ কিছুটা কেঁপে ওঠে, চোখ বুজে নিল। বারিশ বাঁকা হেসে ফিসফিস করে বলতে লাগলো, নুবজান, তোমাকে পড়তেই হবে। ভবিষ্যতে যখন আমাদের বেবি জানবে তাদের আম্মি শুধুমাত্র ইন্টার পাস। পিচ্ছি কেমন বাজে শোনা যাবে বলো? যেমনই শোনা যাক, আমি পড়বো না, ব্যাস। চোখ মুখ কুঁচকে দাঁত খিসে বলল। রূপের কথা শুনে বারিশের এখন ভীষণ রাগ হলো।
এই মেয়ে বড্ড ঘাড়তারা, ভালোভাবে কখনো কিছু শুনবে না। পড়াশোনাকে এমন করে ভয় পায় যেন কেউ তাকে হাত পা বেঁধে তেলাপোকাদের রাজ্যে ছেড়ে দিয়েছে। বারিশ হাত দিয়ে নিজের চুলগুলো টেনে মৃদু ধমকে বলল, জাস্ট স্টপ রূপজান, এই বিষয়ের একটি কথাও নয়। আমাকে রাগাবে না, তাহলে ফল ভালো হবে না বলে দিলাম। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। না, আমি পড়াশোনা করতে চাই না বলেছি তো। বারিশের এইবার রাগের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। রাগের কারণে চোখ মুখ লাল হয়ে গিয়েছে বেশ। সেদিকে তাকিয়ে রূপ ঢোক গিলে থেমে যায়। আর কিছু বলার সাহস নেই। এর থেকে বেশি কিছু বললে নির্ঘাত মৃত্যু। বারিশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে রূপের পেছনের থাইয়ে আঘাত করে। শক্ত কাচের থাই হওয়াতে ভেঙে গুড়িয়ে যায়নি, কিন্তু বেশ কিছুটা স্ক্র্যাচ পড়ে যায় থাইয়ের গায়ে। রূপ ভয়ে কেঁপে উঠল। কাঁপা কাঁপা ভাবে হালকা ঘাড় ঘুরিয়ে থাইয়ের দিকে তাকে আটকে উঠে বারিশের দিকে বড় বড় চোখ করে তাকালো। বারিশ রূপের দিকে হাত উঁচিয়ে আঙ্গুল নাড়িয়ে হিসে হিসে বলে উঠল, ডোন্ট টক, এই বিষয়ে আর কোনো কথা নয়। তোমাকে পড়াশোনা করতে হবে এটা তোমার ইচ্ছে নয়, আবার আদেশ। আর একটি কথা বললে পুনরায় আঘাতটি তোমার মুখে হবে। এখন ফ্রেশ হতে যাবে ফার্স্ট। যাচ্ছি তো। আমি চিৎকার করছেন কেন? বলে বারিশের দিকে আর তাকালো না, ভোদর দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা দরম করে বন্ধ করে দিল। কোমরে হাত রেখে ওয়াশরুমের এদিক সেদিক পায়চারি করতে লাগলো। হাত দিয়ে কপাল স্পর্শ করতে বুঝতে পারলো ঘেমে গিয়েছে। চোখ মুখ কুঁচকে নাক ফুলে বলতে লাগলো, ব্রিলিয়ান্ট জামাই থাকলে যা হয়, অসভ্য। আমি বাচ্চা হলে আপনি বুইরা জামাই, মিস্টার কোলবালিশ। বেশ কিছুক্ষণ এদিক সেদিক করে হঠাৎ ঠোঁট উল্টিয়ে বিড়বিড় করে বলে উঠল, আবার পড়াশোনা? নিজেদের বিশাল বড় পাঠাগার ঘরের একটি কাচের টেবিলে বসে নিজের অফিসের কাজ করছে নিলয় খান। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:15 বাজতে চলল। এটা তার কাছে আহামরি বিষয় নয়, বরং তিনি গভীর রাতে কাজ করতে পছন্দ করেন। এর জন্য স্ত্রীর বেশ কথাও শুনতে হয় তাকে। হঠাৎ পাঠাগারের দরজায় খটখট শব্দ করতে সেদিকে তাকিয়ে দেখল বারিশ প্রবেশ করছে। সেদিকে তাকিয়ে মৃদু হেসে চোখের চশমাটা টেবিলের উপর রেখে বলেন, কি হয়েছে মাইসান, এত রাতে এখানে কি করছো? নাথিং আব্বাজান, আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা ছিল। চেয়ারে বসতে বসতে গম্ভীর গলায় বলল। বারিশের কথা শুনে নিলয় খান ছেলের দিকে তাকিয়ে অতি শান্ত গলায় বললেন, আই নো তুমি রূপের বিষয়ে কথা বলতে এসেছ। কিছুক্ষণ থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, তোমার মনে হয় না রূপকে এবার একটু আজাদি দেওয়া প্রয়োজন? নিলয় খানের মুখের কথা কেড়ে নিয়ে রাগী গলায় টেবিলে থাবা দিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, প্রশ্নই আসে না, কোনো আজাদি হবে না। আর অনেক আজাদি দিয়েছি, এখন আর কোনো আজাদি আমি রূপকে দিচ্ছি না। রূপ শুধু আমার কাছে থাকবে, আমাকে ভালোবাসবে। আমার থেকে রূপকে আলাদা থাকার কথা ভুলে বলবেন না আব্বিজান। অনেক কষ্টে নিজেকে দমিয়ে রেখেছি, আর রাখবো না। নিলয় খান উত্তেজিত হয়ে ছেলের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন। কিছুটা গম্ভীর হয়ে ধীর গলায় বলতে লাগলেন, শান্ত হ বারিশ, অতিরিক্ত মাত্রায় রাগ ভালো নয়, এতে করে প্রিয় জিনিস হারাতে হয়। তোমার অতিরিক্ত রাগের কারণে তোমাকে এতগুলো বছর রূপের থেকে দূরে থাকতে হয়েছে, সেটা ভুলে যাবে না। নিলয় খানের কথা শুনে এইবার দমে যায় বারিশ। ভুরু কুঁচকে মাথা নিচু করে শক্ত করে বসে রইল। নিলয় খান ছেলের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, তোমাকে নিজের রাগের ওপর কাবু আনতে হবে রূপ, এবং নিজেদের ভবিষ্যতের কথা ভেবে। অতিরিক্ত রাগ মানুষকে কষ্ট দেয়, আর আজাদি মানে তোমাকে রূপের থেকে দূরে থাকতে হবে তেমন নয়। তুমি রূপের কাছাকাছি থাকার জন্য তাকে তার মতো চলতে দিতে হবে। রূপের ভালো লাগা খারাপ লাগার দিকগুলো দেখতে হবে। মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তেমনি রূপকে সারা জীবন নিজের মনের সাথে বেঁধে রাখতে হলে তাকে কিছুটা স্বাধীনতা দিতে হবে। এমন করে তো আর চলে না। ওকে ডান, আজাদি রূপ পাবে, কিন্তু সেটা আমার নিয়মে। আজ থেকে আমি রূপকে উঠতে দিয়েছি নিজের তৈরি করা খাঁচায়। এখানে প্রাণ খুলে উঠতে পারবে, কারণ খাঁচার আয়তন বিশাল। এতে করে রূপ আমার আয়তন থেকে বের হতে পারবে না, তার পূর্বে হাঁপিয়ে যাবে। কথাগুলো বলে বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায় বারিশ। সেদিকে তাকে মৃদু হাসেন নিলয় খান। ছেলে তার সত্যি এক রহস্যে ঘেরা, তিনি বাপ হয়েও ধরতে পারছেন না। এই রহস্য শুধু রূপই উদ্ঘাটন করতে পারবে, তার বিশ্বাস। ভীষণ ভালোবাসে রূপকে, একদম পাগলের মতো। তা নিয়ে এত বছর ভীষণ টেনশনে ছিলেন তিনি। বারিশের অতিরিক্ত ভালোবাসার কারণে ভালোবাসার
সামান্য দূরত্বে সে রাতের পর রাত ছটফট করেছে। বারিশ রূপের একত্রিত হওয়া সকলের টেনশনের অবসান ঘটেছে। এতকালের অপেক্ষা কষ্টগুলো এক বিচিত্র মানুষে পরিণত করিয়েছিল বারিশকে। এখন রূপের ছোঁয়া, সব ঠিক হয়ে যাবে ভাবতেই মুখেই হাসি ফুটে ওঠে তার। পরের দিন সকাল সকাল খাবার খেয়ে রূপকে নিয়ে বারিশ চলে যায় ভার্সিটিতে অ্যাডমিশন করানোর উদ্দেশ্যে। সারা রাস্তায় রূপ মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকিয়েছিল। বারিশ এটা সেটা বলে রূপের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু রূপ হুহা ছাড়া আর কোনো উত্তর দিচ্ছে না। বারিশের ভীষণ রাগ হলো, এই মেয়ে তো জেদি কেন? বারিশ দাঁতে দাঁত চেপে রাগ কমানোর চেষ্টা করছে। হঠাৎ জোরে গাড়ি থামাতেই রূপ ভয়ে কিছুটা চমকে বারিশের দিকে তাকাতে নিবে, তার পূর্বে ঝড়ের গতিতে বারিশ রূপের মুখোমুখি হয়ে যায়। রূপের দুটো হাত নিজের এক হাতের মাঝে নিয়ে পিঠের দিকে মুড়িয়ে নিল, আর অন্য হাত রূপের কাঁধের কাছে সিটে চেপে ধরল। বারিশের রাগের কারণে মুখ লাল হয়ে গিয়েছে, সেদিকে তাকাতে পর্যন্ত পারছে না রূপ। ভেবেছিল একটু রাগের অভিনয় করে ভার্সিটিতে ভর্তি হওয়াটা ক্যান্সেল করতে চেষ্টা করবে, উল্টো বারিশ রেগে আগুন হয়ে গিয়েছে। না জানিয়ে এখন তাকে কি করে, একদম ঘায়েল বাঘ লাগছে বারিশকে। রূপ কাঁপা কাঁপা গলায় কিছু বলতে নিবে, বারিশ হিসিয়ে বলল, রূপজান, এমন করে গাল ফুলিয়ে কেন রেখেছ? পড়াশোনা করতে ইচ্ছে করছে না? বারিশের বাঁকা হাসির সাথে এমন হিসিসানি কথা শুনে রূপ মেকি হেসে উপর থেকে মাথা দুলিয়ে চটজলদি বলে উঠল, ইচ্ছে করছে তো, খুব পড়তে ইচ্ছে করছে। আমি তো মনে মনে ভাবছি আজকে ভর্তি হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এসে পড়তে বসবো। জানেন, কতদিন পড়ি না, বড্ড মিস করছি। ডাহা মিথ্যা কথা বলে আফসোস সুরে ইনোসেন্ট ফেস করে বারিশকে বোঝাতে লাগলো। রূপের এমন কথা শুনে বারিশ রূপের গালে স্ল্যাট করতে করতে ভুরু নাচিয়ে গম্ভীর গলায় বলতে লাগলো, রিয়েলি রূপজান, তাহলে মুখ ফুলিয়ে কেন রেখেছ? তাহলে নিশ্চয়ই আদর খেতে ইচ্ছে করছে। বাঁকা হেসে কথাগুলো বলে রূপের গালে নাক ঘষতে লাগলো। রূপ স্থির হয়ে জমে চোখ মুখ খিঁচে সোজা হয়ে বসে রইল। বেশি পাকনামি করলে যা হয়, এখন বসে বসে তাকে রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে। হালকা মিহি বাতাসের ঝাপটানি গায়ে মাখিয়ে ধীরে ধীরে অদূরে মিলিয়ে যায়। আকাশে মেঘেদের খেলা, কালো হাওয়াই মিঠাইয়ের মতো দেখতে লাগছে তাদের। মেঘেদের ভিড়ে সূর্যিমামা নিজের জায়গা করে নিতে অক্ষম। একটু পরপর উকি দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে মেঘেদের ভিড়ে। এ যেন মেঘ সূর্যের খেলা, কি দারুণ দেখতে লাগছে তাদের। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছে রূপ। রূপটপের ছোট কাঁচের টেবিলের ওপর গালে হাত দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছে সে। একটু পর পর হাতে থাকা ধোয়া ওঠানো চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে দিচ্ছে। আজকাল সারাদিন জুড়ে শুধু টুপটাপ বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই। শীতের আগমন শুরুতে এমন বৃষ্টি হতে থাকে সবসময়। গায়ে পেঁচানো শালটিকে আরেকটু গভীরভাবে জড়িয়ে নিল। প্রচণ্ড শীত শীত লাগছে। শীত, বর্ষা, বসন্ত, এই তিনটি রূপের পছন্দের মৌসুম। এদের মাঝে শীত তার সবচেয়ে প্রিয়। কুয়াশা মোড়ানো শীতের সকাল তার কাছে চিত্রশিল্পীর রং তুলিতে আঁকা এক অপূর্ব রূপকথার দৃশ্য মনে হয়। কিছুক্ষণ আগে বারিশকে কয়েকটি কড়া কথা শুনিয়ে দিয়েছে, সে কথাটা ভাবতেই মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। অ্যাডমিশন হতে না হতেই এক গাদা বইদের ভিড়ে ডুবিয়ে দিয়েছিল রূপকে, তা নিয়ে আচ্ছা মতো কথা শুনিয়েছে সে বারিশকে। ভাগ্যিস তখনই বারিশের একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গিয়েছিল, না হলে আজকে রূপের রক্ষে ছিল না তা নিশ্চিত। বারিশ যাওয়ার পূর্বে তাকে শাসিয়ে গিয়েছে বাড়ি ফিরে তার ক্লাস নেবে। হঠাৎ রূপের ভাবনার ব্যাঘাত ঘটিয়ে ধপ করে তার পাশের চেয়ার টেনে বসে পড়ল রিনি। সেদিকে কিছুক্ষণ তাকে নিজের মতো করে পুনরায় চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রিনি রূপের দিকে তাকিয়ে উৎফুল্ল হয়ে হাসি হাসি মুখ করে বলল, উফ পুতুল ভাবি, তুমি আমার সাথে আমার ভার্সিটিতে পড়বে, খুব মজা হবে। আমার তো খুব এক্সাইটেড লাগছে। রিনির কথা শুনে রূপ বিরক্তি হয়ে তার দিকে তাকালো, নাক মুখ কুঁচকে বলল, খুব খুশি লাগছে, জিলাপি বিতরণ করব। রূপের এমন কথা শুনে রিনির হাসি উধাও হয়ে যায়। সে রূপের আরেকটু কাছ ঘেঁষে বসে বলল, কি হয়েছে রূপস ভাবি, ভাইয়া কি আজ কিছু দেয়নি? এমন মুখ ফুলিয়ে কেন রেখেছ? এমন কথা শুনে রূপ বড় বড় চোখ করে তাকালো রিনির দিকে। লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছে, তা দেখে রিনি ফিক করে হেসে দিল। রূপ মনে মনে ভাবতে লাগলো, যেমন ভাই তার তেমন বোন, একদম নির্লজ্জ। দুজনে বেশ কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল।
হলরুমের সোফায় বসে রিনি রূপ দুজনে মিলে টিভিতে কার্টুন দেখছে আর হাসাহাসি করছে। মিথিলা খান সার্ভেন্টদের সাথে দুপুরের খাবার টেবিলে সাজিয়ে রাখছে। দুজনকে এমন হাসতে দেখে মিথিলা খানের মুখে হাসি ফুটে ওঠে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপকে দেখতে লাগলো। এতদিন পর যেন তার পরিবারটি হাসি খুশিতে পরিপূর্ণ হয়েছে। বেশ আদুরে রূপ, অল্পতে সব কিছু মানিয়ে নিতে পারে। তার প্রাণোজ্জ্বল হাসি দুষ্টুমিতে মাতিয়ে রাখবে যেখানে থাকবে। দীর্ঘকালের বিশাল বড় একটি টেনশন থেকে মুক্তি পেয়ে নিজের কাছে খুব শান্তি শান্তি অনুভব করছেন মিথিলা খান। রূপের সাথে তার সম্পর্কটি শাশুড়ি বৌমার থেকে বান্ধবী বেশি। তার সাথে প্রতিদিন নিয়ম করে কথা না বললে রূপের দিনটি ভালো যাবে না। তার কাছেও বারিশ রিনি থেকে রূপ বেশি আদরের। মৃদু হেসে রূপের থেকে চোখ সরিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিলেন। হঠাৎ হলরুমের দরজা দিয়ে বড় বড় পা ফেলে বারিশকে ভেতরে আসতে দেখে রূপের মুখের হাসিটা মিলিয়ে যায়। বারিশ সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে বেশ কিছুক্ষণ রাগে দৃষ্টি নিক্ষেপ করে গটগট পায়ে উপরে চলে যায়। তখনকার বারিশের শাসিয়ে যাওয়ার কথা মনে পড়তে রূপের মুখটা ছোট হয়ে যায়। রূপ একবার ভেবেছিল যাবে উপরে, পরক্ষণে মুখ ভেঙিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। একজন সার্ভেন্ট বেশ কিছু রজনীগন্ধা ফুল এনে টেবিলের ওপর ফুলদানিতে সাজিয়ে রাখতেই সারা রুমে ফুলের মৌ মৌ গন্ধে সতেজ হয়ে ওঠে। রজনীগন্ধা ফুলের গন্ধ নাকে আসতে রূপের মুখের হাসিটা তৎক্ষণাৎ উধাও হয়ে যায়। চোখ দুটো মিনিটে বড় বড় হয়ে গিয়েছে, হাত পা শীতল হয়ে উঠছে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে চেষ্টা করছে, কিন্তু শ্বাস নিতে পারছে না। রূপকে হঠাৎ এমন করতে দেখে পাশ থেকে রিনি ভয় পেয়ে জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। হঠাৎ এমন চিৎকার শুনে বাড়ির সবাই ভয় পেয়ে একজোট হয়ে যায়। মিথিলা খান এসে রূপকে জড়িয়ে ধরে আঁতকে ওঠেন। সারা মুখে নাজেহাল অবস্থা, চোখ চেপে বন্ধ করে শ্বাস নিতে চাইছে। বারিশ রূপের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। রূপকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে রূপজান, এমন করে কাঁপছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। রূপের শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। বারিশ পাগলের মতো রূপকে বলছে কি হয়েছে, কিন্তু রূপ কোনো কথা বলতে পারছে না। জোরে জোরে শ্বাস নিতে চেষ্টা করছে। বারিশ বুঝতে পারছে রূপের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। রূপের কিসের জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে তা খুঁজতে লাগলো। পুনরায় সকলের উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, রূপের এই অবস্থা কি করে হয়েছে? কি করছিলে সবাই? বলছি না সকলে খেয়াল রাখবে, যদি ওর কিছু হয় তাহলে কাউকে ছাড়বো না, একদম মেরে ফেলবো সবাইকে। বারিশকে ভীষণ হিংস্র লাগছে। বারিশের রাগের প্রতি সকলের ধারণা রয়েছে, শান্ত বারিশ রেগে গেলে খুব হিংস্র হয়ে ওঠে। তখন তার সামনে কেউ পড়লে তার নির্ঘাত মৃত্যু। রূপের কোনো বিষয়ে হেরফের একদমই পছন্দ নয় তার। রূপকে নিয়ে ভীষণ পজিটিভ সে। সবাই ভয়ে কাঁপতে লাগলো বারিশের রাগ দেখে। মিথিলা খান কি করবেন বুঝতে পারছেন না, ছেলেকে এখন বোঝানো মুশকিল। রূপ বারিশের কি তার থেকে ভালো অন্য কেউ জানে না। রূপের সামান্য কিছু হলে বারিশের শ্বাস নিতে কষ্ট হয়, চারিদিকে সবকিছু ভুলতে বসে সে। ছেলেকে বাঁচাতে রূপের প্রয়োজন অনেক অনেক বেশি। মিথিলা খান দিশেহারা হয়ে পড়েছেন। জলদি করে নিলয় খানকে বিষয়টি জানাতে অগ্রগতি হলেন। এতক্ষণে শান্ত পরিবেশটি অশান্ত বেসামাল হয়ে গিয়েছে। সকলে এদিক সেদিক খোঁজাখুঁজি করছে কি কারণে রূপের এই অবস্থা হয়েছে। হঠাৎ বারিশের চোখ গেল টেবিলের ওপরে রজনীগন্ধা ফুলগুলোর ওপরে। সাথে সাথে চোখ দুটো লাল হয়ে গিয়েছে তার। রূপকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফুলের দিকে ইশারা করে হুঙ্কার দিয়ে বলে উঠল, এই ফুলগুলো এখানে কি করে এসেছে? এখন এই ফুলগুলোকে বাইরে ফেলে আসো, না হলে একটাকেও বাঁচিয়ে রাখবো না। সব কটা অকাজের ইডিয়েটের দল। বারিশের কথা মতো তখনই ফুলগুলো বাহিরে ফেলে আসেন একজন গার্ড। রজনীগন্ধা ফুল দেখে বেশ আটকে যান মিথিলা খান। এখন বুঝতে পারছেন রূপ কেন এমন করছিল। রূপের রজনীগন্ধা ফুলে অ্যালার্জি রয়েছে, যার কারণে ফুলের তীব্র গন্ধের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু বাড়িতে এই ফুল কে আনিয়েছে? সকলে তো জানা আছে এই ফুল বাড়িতে প্রবেশ নিষেধ। রূপের যেই যেই জিনিসের সমস্যা সেগুলো বাড়ির ভিতরে অ্যালাও না, বারিশের কড়াকড়ি নির্দেশ। বাড়িতে তো কোনো রজনীগন্ধা ফুল গাছ নেই, তাহলে ফুলগুলো কে আনিয়েছে? রিনি সহ কয়েকজন গার্ড মিলে সারা রুমে স্প্রে করে দিয়েছে। এখন আর ফুলের গন্ধ আসছে না। ফুলের গন্ধ নাকে না আসাতে রূপ ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে না। ঘাড় এলিয়ে বারিশের বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস টেনে নিচ্ছে।
বারিশ স্বস্তি নিঃশ্বাস ফেলে রূপের কপালের ঘামটুকু মুছে দিয়ে কপালে চুমু খেলো। একজন গার্ড পানি ভর্তি গ্লাস নিয়ে আসতে রূপের মাথায় হাত রেখে তাকে পানিটুকু খাইয়ে দিল। এতক্ষণে কিছুটা ভালো লাগছে। বারিশ অধীর হয়ে শান্ত গলায় বলল, এইবার ঠিক লাগছে মেরিজান? কোনো কষ্ট হচ্ছে না তো? রূপ মাথা নাড়িয়ে সায় জানালো, সে ঠিক আছে। বারিশ রূপের দিক থেকে চোখ সরিয়ে অগ্নিদৃষ্টিতে সকলের দিকে তাকালো। তার তাকানো দেখে সকলে ভয়ে মাথা নিচু করে ফেলল। মিথিলা খান ছেলের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলেন, এখন রূপ অসুস্থ, ওকে রুমে নিয়ে যাও, রূপের রেস্টের প্রয়োজন। বারিশ কোনো কথা না বলে রূপকে কোলে তুলে নিয়ে উপরে চলে যায়। নিজেদের রুমে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে শরীরের ব্ল্যাঙ্কেট জড়িয়ে কপালে চুমুখে গম্ভীর গলায় বলল, তুমি রেস্ট করো, আমি 10 মিনিটের মাঝেই ফিরে আসছি। বলে চলে আসতে নিলে রূপ বারিশের হাত টেনে ধরে। সে বুঝতে পারছে বারিশ খুব রেগে আছে, নিশ্চয়ই কিছু একটা ঘটাবে সে। বারিশ ঘুরে রূপের ধরে থাকা হাতের দিকে তাকে মুচকি হেসে রূপের দিকে ঝুঁকে পড়ল। বারিশ কেমন ঝুঁকতে দেখে রূপ কিছুটা কেঁপে ওঠে। আস্তে করে বারিশের হাত ছেড়ে দিল। বারিশ মৃদু হেসে বলল, কি হয়েছে রূপজান? ছাড়তে ইচ্ছে করছে না? আরও আদর প্রয়োজন? ওকে, আমি তো প্রতিনিয়ত তোমাকে আদরে আদরে ভরিয়ে দিতে রাজি, আমার কোনো সমস্যা নেই। বাঁকা হাসতে লাগলো বারিশ। এমন লাগামহীন কথা শুনে রূপ চোখ মুখ কুঁচকে বলে উঠল, সি, আপনি সত্যি খুব নির্লজ্জ। রূপের এমন কথা শুনে বারিশ হুহা করে হেসে দিল। বারিশকে এমন করে হাসতে দেখে রূপ হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। বারিশকে সহজে কখনো হাসতে দেখেনি রূপ। হাসলে বেশ লাগে বারিশকে দেখতে। এই ছেলেটা এত সুন্দর, তার সাথে জড়িত প্রতিটা জিনিস চরম মাত্রায় সুন্দর, একদম আগুন সুন্দর যাকে বলে। রূপ আনমনে বারিশের দিকে তাকে বলে উঠল, আপনি ভীষণ সুন্দর মিস্টার অ্যারোগ্যান্ট ম্যান, আর আপনার হাসিটা তো একদম মারাত্মক। আপনি সারাদিন এমন করে কেন থাকেন? মনে হয় হাসলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। রূপের এমন কথা শুনে বারিশ নিজের হাসি থামিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে রইল। রূপ যখন বুঝতে পারলো সে কি বলে ফেলেছে, তখনই কথা ঘোরানোর জন্য মেকি হেসে কিছু বলবে। তার পূর্বে বারিশ নিজের সম্পূর্ণ ভর রূপের উপর ছেড়ে দিয়ে রূপের গলায় মুখ ডুবিয়ে দিল। রূপ ছুটোছুটি করতে নিলে 2 হাতের মাঝে রূপের হাত দুটো বন্দি করে নিল। রূপ আশপাশ করে ছটফট করতে লাগলো। এত জলদি বারিশ তাকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে তার বোধগম্য হতে পারেনি। রূপ কোনো রকমে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন মিস্টার কোলবালিশ, এত ওজন, আপনি আমার হাড় ভেঙে গুড়িয়ে যাবে তো। ছাড়ুন মিস্টার কোলবালিশ, এত ওজন, আপনি আমার হাড় ভেঙে গুড়িয়ে যাবে তো, দয়া করে ছাড়ুন না। রূপের কথা শুনে বারিশ আরও শক্ত করে চেপে ধরল। বারিশের প্রতিটা ছোঁয়া ধীরে ধীরে গভীর হচ্ছে। রূপ বারবার কেঁপে উঠছে। এখন শক্তি মিলছে না বারিশকে সরানোর জন্য। বারিশ রূপের গলায় নাক ঘষতে লাগলো। ধীরে ধীরে আদুরে গলায় বলে উঠল, পরিজান, তুমি এমন করে প্রশংসা করেছো তো একটু আদর করতেই হয়। তুমি খুব আদরের মেরিজান, তাই তো একটুতে আদর করে পোষে না। আর আজকে সকলের পানিশমেন্ট তো বাকি ছিল, সেটাও পুষিয়ে নিতে হবে, তাই তো? কথাগুলো শুনে রূপ ঠোঁট ফুলে বলে উঠল, আর কখনো আপনার প্রশংসা করবো না, এবার তো উঠুন। আপনি খুব ভারী। কি এত খান বলুন তো? আমার নরম হাড্ডি গুড্ডি মটমট করে ভেঙে যাচ্ছে। রূপ কাঁদো কাঁদো গলায় এটা সেটা বলছে, কিন্তু বারিশ এক চুলো না সরে আরও আষ্টে পৃষ্ঠে রূপকে জড়িয়ে ধরেছে। রূপ আর কোনো কিছু বলল না, চুপ করে মুখ ফুলিয়ে রাখলো।